আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সুধীমণ্ডলী, শুরুতেই আমি আমার পরম করুণাময় আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি। আদ্দিন পরিবারের একজন প্রবীণ সদস্য হিসাবে আমি আমার কিছু কথা শেয়ার করতে চাই। আশা করি আপনারা আমাকে কিছুটা সময় সহ্য করবেন। এই যে যন্ত্রগুলো আছে, এই মোবাইল, এই এরোপ্লেন, এই গাড়ি, এগুলোর প্রত্যেকটি একটা ইউজার্স ম্যানুয়াল আছে। ইউজার্স ম্যানুয়াল ছাড়া কিন্তু এই গাড়িগুলি, এই প্লেন, এই মোবাইল চলে না। যে মাইকটা আমি ব্যবহার করছি এরও একটা ইউজার্স ম্যানুয়াল আছে। এটাই কিন্তু বাস্তবতা। ইউজার্স ম্যানুয়াল ছাড়া কিন্তু কোনো যন্ত্র কিন্তু চলে না। ডাক্তার হিসাবে আমি জানি আমাদের জন্মের ইতিহাস, সেটা আমি পড়েছি আমার এমব্রায়োলজিতে। 3 মাস আমি মায়ের গর্ভে কিভাবে ছিলাম, বাকি 3 মাস কিভাবে ছিলাম, তারপরে কিভাবে ছিলাম, তারপর আমার কিভাবে জন্ম হয়েছে, তারপরে আমার বসা শেখা, দাঁড়ানো শেখা, হাঁটা শেখা, স্কুলে যাওয়া, সবই আমরা কিন্তু আমাদের এই মেডিকেল নলেজ থেকে আমরা জানি। আমাদের এই জীবনটা কিন্তু ঠিক এরকমই, একটা গাড়ির মতো। একটা গাড়ির যেমন 4টি চাকা আছে, এই চাকার একটি চাকা বিকল হলে যেমন গাড়িটি আর চলবে না, ঠিক তেমনি আমাদের এই জীবনেরও কিন্তু চলার গাড়ি আছে। সেই গাড়ির 4টা চাকা হচ্ছে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন এবং তার কর্মজীবন। এই কর্মজীবনের, পারিবারিক জীবনের, ব্যক্তি জীবনের যে কোনো একটি চাকা যদি নষ্ট থাকে, জীবন কিন্তু অচল। আমি সার্জারি করি, আমার যদি শরীর খারাপ থাকে আমি করতে পারবো না। আমার পরিবারে যদি অশান্তি থাকে আমি আমার কাজটা করতে পারবো না। সুতরাং এই যে জীবনযাত্রা, এই জীবন চলার একটা ম্যানুয়ালও কিন্তু রয়ে গেছে। সেই ম্যানুয়ালটা হচ্ছে আমাদের সেই পবিত্র কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে আজকের এমব্রায়োলজি, যে এমব্রায়োলজি পড়ে আমি ডাক্তার, 1400 বছর আগে সেই কোরআন শরীফে আয়াতে বলা আছে যে আমার জেনেসিসটা কীরকম হবে। এই জন্যই আমরা আমাদের জীবন যদি এই ম্যানুয়াল মেনেই চলতে পারি, তাহলেই বোধহয় পৃথিবী থেকে অশান্তি এবং যত দুঃখ দুর্দশা অনেকটাই দূর হবে। আদিম যুগে মানুষ কি করত? মানুষ কিন্তু কিচ্ছু জানতো না। তারা পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালিয়ে জীবন শুরু করেছিল। তারপরে এই সভ্যতার ইতিহাস, সেটা আমাদের জানা। প্রথমে মানুষ কি শিখেছে? প্রথমে আবিষ্কার করেছে মোটর ইঞ্জিন, সেটা সভ্যতার একটা ধাপ। তারপরে মানুষ বৈদ্যুতিক বাল্ব জ্বালানো শিখেছে, আরেকটা ধাপ। তারপরে মানুষ কম্পিউটার তৈরি করতে শিখেছে, যখন একটা কম্পিউটার ছিল একটা ঘরের মতো, আর আজকে সে কম্পিউটার মানুষের হাতে। তারপরে এসেছে ইন্টারনেট, আর এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে বাস করি। সভ্যতার এই কর্মবিকাশের সাথে কিছু মানুষ জড়িত ছিল, এবং ওই মানুষদেরকে সুস্থ রাখার পিছনে আরও কিছু মানুষ জড়িত ছিল। তারা হচ্ছে ডাক্তার সমাজ। আর আমি সেই ডাক্তার সমাজের একজন লোক হতে পেরে এবং এই সভ্যতার ক্রমবিকাশের সাথে আমার সমাজের সম্পৃক্ততা থাকার কারণে আমি পরম করুণাময় আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার যদি আমরা আসি আমাদের আদ্দিনের কথায়, আদ্দিনের যাত্রা শুরু হয়েছিল সেই যশোরের খোলাডাঙ্গায় 1980 সনে একটা এতিমখানা দিয়ে। সেখান থেকে আজকে 43 বছরের ইতিহাস। সেই ইতিহাস ছোট থেকে বড় হওয়ার ইতিহাস। সেই ইতিহাস কুড়েঘর থেকে দালানে ওঠার ইতিহাস। সেই ইতিহাস মানে এই বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোকে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য সেবা দান করার ইতিহাস। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই দেশের 5% লোক পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারে, আর 5% লোক তারা ভালো ক্লিনিকে নিতে পারে। নিচের যারা অবস্থিত একদম দরিদ্র গরিব 10% লোক সরকারি হাসপাতালের ফ্লোরে শুয়ে চিকিৎসা নেয়। কিন্তু এই মাঝখানের 80% লোক, এদের কিন্তু ভালো যাওয়ার কোনো জায়গা নেই। এটাই বাস্তবতা। এদেরকে লক্ষ্য করেই আদ্দিন তার যাত্রা শুরু করেছিল। সেই যাত্রা কিন্তু খুব সহজ ছিল না।
আদ্দিন পায়ে হেঁটেই যাত্রা শুরু করেছিল, তারপরে আদ্দিন সাইকেল কেনার ক্ষমতা হয়, তারপরে অ্যাম্বুলেন্স, এখন আলহামদুলিল্লাহ আদ্দিন এয়ার অ্যাম্বুলেন্স কেনার ক্ষমতা অর্জন করেছে। এটা আমরা দেখেছি। এইরকম একটা কুড়ে ঘরে আদ্দিনের জন্ম, তারপরে এরকম একটা টিনের ঘর, এরকম একটি দালান, তারপরে এরকম, এখন আদ্দিন আলহামদুলিল্লাহ 5 স্টার স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষমতা রাখে। কিন্তু এই যাত্রা পথ কিন্তু অত সহজ ছিল না। এই যে ছবিটা দেখছেন, আজকের আমাদের ইডি স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, উনি যখন যশোরের ওই রেল রোডে এই আদ্দিনকে গড়ে তুলেন, এই অবস্থায় মাটি মাথায় করে ওইখানে বহন করার দৃশ্যটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তার কারণ আজ 37 বছর আমি এই আদ্দিন পরিবারের সদস্য, সেটা আমার জীবনের আর এক বিরাট অর্জন বলে আমি মনে করি। ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই আকিজ সাহেবকে, মরহুম আকিজ সাহেবকে। উনি ওনার বড় সন্তানকে ডাক্তার বানিয়েছিলেন ওনার ইচ্ছার বিরুদ্ধে। উনি কিন্তু ডাক্তার হতে চাননি। তার ফলে কি হয়েছে, বরিশাল মেডিকেল কলেজ থেকে উনি ডাক্তারি পাস করেন, কিন্তু উনি MBBS-এ ফেল করেছিলেন, এবং সেই ফেল করেছিলেন বলেই উনি বাংলাদেশের মা ও শিশুদের স্বাস্থ্যের যে দুর্দশা, এটা উনি দেখার সুযোগ পেয়েছিলেন একটা লম্বা সময়। এবং সেখান থেকেই উনি চিন্তা করেছিলেন হয়তোবা যে এই বাংলাদেশের মা ও শিশুদের জন্য কিছু করা যায় কিনা। সেই স্বপ্ন নিয়েই উনি প্রথম যে হাসপাতালটি তৈরি করেন, এই 1985 সালের 5 এপ্রিল যশোরের রেল রোডে এই আমার প্রয়াত শিক্ষক মুখলেসুর রহমান স্যার এবং প্রয়াত জাতীয় অধ্যাপক এমআর খানের হাত ধরে এই যাত্রা শুরু। সেদিন ডাক্তার ছিলেন ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, ডাক্তার ছিলেন ডাক্তার শিবাস্তিন হালদার, এবং সেবিকা ছিলেন শাহিদা বেগম। এইরকম যখন আদ্দিনের অবস্থা, তখন আমার সাথে আদ্দিনের দেখা হয়। আমার সৌভাগ্য, সে দেখাটা আমার হয়েছিল বলেই আজ আমি এখানে। যশোরের এই ভাঙা ঘরটায় প্রথম সার্জারি যেটা হয়, সেটা করার সৌভাগ্য আমার হয়েছিল। সেদিন এই মহিউদ্দিন স্যার আমাকে বলেছিলেন আমার ব্যস্ত সময়ে যে ভাই, আমরা একটা হাসপাতালে অপারেশন শুরু করব, আমরা রুগীদের কাছ থেকে টাকা নিব না, আপনাকেও দিতে পারবো না, কাজটা করে দিবেন। আমি বুঝে হোক না বুঝে হোক রাজি হয়েছিলাম। সেই সুবাদে আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি পরম করুণাময়ের আল্লাহর নিকট আমি কৃতজ্ঞ যে আমার জীবনের এই সুযোগটা আদ্দিন আমাকে করে দিয়েছে বলেই আমি আজ এখানে। সেই তারই 12 বছর পরে আমাদের এই মগবাজারে এই হাসপাতালটি শুরু হয়, যেখানে উদ্বোধন করেছিলেন আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠানে থাকার। পৃথিবীতে কিছু কিছু মানুষের জন্ম হয় কিছু কিছু সৃষ্টি করার জন্য, এটাই বাস্তবতা। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এই জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন এই বাংলাদেশ, এই পতাকা, এই জাতীয় সঙ্গীতের জন্ম হতো না। আমার মনে হয় বঙ্গবন্ধুর মতোই আরেক মানুষ এই ডাক্তার শেখ মহিউদ্দিনের জন্ম না হলে আজকে আদ্দিনের যে প্রতিষ্ঠানগুলো আমরা দেখি, এর জন্ম কিন্তু হতো না। এটাই কিন্তু বাস্তবতা। একটা রোগীর চিকিৎসার জন্য কি লাগে? তার একটা ডাক্তার লাগে, তার নার্স লাগে, তার প্যারামেডিক্স লাগে এবং ওষুধ লাগে। নিজেদের চিন্তা চেতনায় বেড়ে ওঠা ডাক্তার, নার্স, প্যারামেডিক্স এবং মেডিসিন দিয়ে চিকিৎসা করার লক্ষ্যেই আদ্দিনের আজকে এই বাংলাদেশে 5টা মেডিকেল কলেজ, 8টা হসপিটাল, 4টা নার্সিং ইনস্টিটিউট, প্যারামেডিক ইনস্টিটিউট এবং ওষুধ প্রস্তুতির কারখানা। এ নিয়ে এই বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় যে অবদান আদ্দিন রেখে যাচ্ছে, সেজন্য আদ্দিন পরিবারের সদস্য হিসাবে আমি গর্বিত। নিজের রাস্তা নিজেই তৈরি করতে হয়, অন্যের রাস্তায় তৈরি করা বেশি দূর যাওয়া যায় না। সেটাই বোধহয় আমাদের আদ্দিনের পরিচালক মহোদয় করতে পেরেছেন। এটা হলো FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকার একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অ্যাপ্রুভাল ছাড়া কোনো ওষুধ বাজারে আসে না। ওষুধ যেরকম দরকার, খাবারও ঠিক এরকমই দরকার। ওষুধটা ভালো, খাবারটা খারাপ, ওই রুগী ভালো হবে না। আর তাই আদ্দিন প্রতিষ্ঠান নিজের খাবার নিজেরা তৈরি করে পরিবেশন করে। এই বিল্ডিংয়ের উপরে আমাদের বেকারি, সেখান থেকে খাবার তৈরি করে আমরা আমাদের রুগীদের সরবরাহ করে থাকি। আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে নিজস্ব ফার্মেসি আছে, 24 ঘন্টা খোলা থাকে এবং সেটা দিয়েই আমাদের রুগীদের আমরা সেবা করে থাকি। এই বাক্সটি যেদিন আমি প্রথম দেখি আদ্দিনে, আমার মনে হয়েছিল এটা বোধহয় একটা খাবার রাখার বাক্স, অনেস্টলি স্পিকিং। কিন্তু আমি খুলে দেখি এটা আমাদের পরিবেশ কর্মীদের পরিষ্কার করার যন্ত্র। এটা বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না, এটা আদ্দিনেরই তৈরি। এবং যারা পরিষ্কার করবে তাদেরকে যদি পরিষ্কার না রাখতে পারি, তাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সম্ভব নয়, সেটা আমরা দেখতে পারি। এবং এই বাংলাদেশে আপনারা নিশ্চয়ই জানেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো হসপিটাল আছে কিনা আমার জানা নেই।
ইনফেকশন একটা হাসপাতালের বিরাট সমস্যা। সারা বাংলাদেশে কেন, পৃথিবীতে এখন একটাই প্রযুক্তি, সেখানে এই ফ্লোরটা হবে অ্যাপক্সি, ওয়ালটা হবে গ্লাস। এই প্রযুক্তি আদ্দিন এখন তার সব প্রতিষ্ঠানেই ব্যবহার করছে। বাংলাদেশে কেউ এখনও শুরু করছে কিনা আমি জানি না। যেখানে মিষ্টি জাতীয় খাবার থাকে সেখানে পিঁপড়ে তো আসবেই, সেটা আদ্দিন প্রমাণ করেছে যে তার বিশাল কর্মী বাহিনীর মাধ্যমে। আজকে যদি আমরা এই সেবার চার্টটা দেখি, একই প্রফেসর, একই রোগী, এখানে বসে নিচ্ছে আমরা 350 টাকা, আর এই ঢাকা শহরের আরেকটা হাসপাতালে তাকে দিতে হয় 2000 টাকা। আমি ধন্যবাদ জানাই আমাদের এই আদ্দিন পরিবারের সদস্যদেরকে, এই ডাক্তার, এই নার্স, এই সেবিকা, এই আমাদের সিকিউরিটি গার্ড, এই ড্রাইভার, এই আয়াদের, আমাদের খালাদের, তাদের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। আমাদের এনআইসিইউ, যেটা আমি বলি, এই বাংলাদেশে এই নবজাতক শিশুদের নিবিড় পরিচর্যার ব্যাপারে খুব ভালো ব্যবস্থা নেই। আমাদের এই ক্যাম্পাসেই 101 বেডের একটা হাসপাতাল চালু আছে, বেড চালু আছে, যেটা বাংলাদেশে কোথাও নেই। এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এক বিরাট অবদান। আইসিইউ একটা হাসপাতালের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আমাদের এই আইসিইউ আমরা সাধ্যের মধ্যে করেছি। যেই আইসিইউর বিল হয় ঘন্টা হিসাবে, দিন হিসাবে না, সেটা আমরা মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ডায়ালাইসিস কিডনি রোগীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রতি সপ্তাহে 2 দিন তাকে ডায়ালাইসিস না করলে সে রোগীটা বাঁচে না। এই ডায়ালাইসিসকে আমরা মাত্র 250 টাকায় একদম নিঃস্ব রোগীদের জন্য আমরা এখানে অ্যাভেলেবল করেছি, এবং এটা একটা বিরাট কাজ বলে আমরা মনে করি। হার্টের রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতাল আমাদের ব্যবস্থা আছে। আমরা ওপেন হার্ট সার্জারি করতে পারি না, সে স্বপ্ন আমরা দেখি। যশোরে আমাদের এখন সেখানে অ্যানজিওগ্রাম হয়, আর একটু উন্নত সার্ভিস হয়। ক্যাটারাক্ট একটা বিরাট সমস্যা আমরা বাংলাদেশের। অনেক লোক অন্ধ হয়ে পড়ে থাকে তার এই সামান্য অপারেশনের অভাবে। আদ্দিন এই দায়িত্বটা নিয়েছে। আমি গর্বের সাথে বলতে চাই, আমি ব্লেসড মনে করি এই আদ্দিন পরিবারের সদস্য হিসাবে, যে এই বাংলাদেশে প্রতি বৎসর 10,000-এরও বেশি ক্যাটারাক্ট রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে এই আদ্দিন প্রতিষ্ঠান। সেই ক্ষমতা এবং সেই মানসিকতা আল্লাহ আদ্দিনকে দিয়েছে, সেই জন্য শুকরিয়া আদায় করি। অ্যাম্বুলেন্স সার্ভিসকে অ্যাভেলেবল করেছি আমরা স্বল্প মূল্যে। এত অ্যাম্বুলেন্স এই বাংলাদেশে কেউ আর করতে পারেনি। মানুষের স্বাস্থ্য বলতে শুধু আমরা শারীরিক স্বাস্থ্যই শুধু বুঝি না, আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যও দরকার আছে, সাইকোলজিক্যাল হেলথও দরকার আছে, স্পিরিচুয়াল হেলথও দরকার আছে। সেই স্পিরিচুয়াল হেলথের ব্যাপারে আমাদের এই আদ্দিন হাসপাতালে যে মসজিদ প্রাঙ্গণটি আছে, যেখানে আমরা নারী এবং পুরুষরা মিলে একত্রিত হয়ে আমাদের নামাজ পড়ার যে ব্যবস্থা আদ্দিন করতে পেরেছে, এটা আদ্দিনের কৃতিত্ব না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদ্দিনের মাধ্যমে এই কাজটা করতে পেরেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই প্রতিষ্ঠানের উপরে ফিটনেস সেন্টার আছে আমাদের মেয়েদের জন্য, এবং আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীদের জন্য সিরিয়ালি তারা সেখানে যে কাজ করতে পারে। আদ্দিন প্রথম শুরু করে সিস্টারদের শিক্ষা প্রতিষ্ঠান, তার কারণ রোগীর সাথে সার্বক্ষণিক থাকে, 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টা থাকে এই নার্সরা। নার্সদেরকে মূল্যায়নের জন্য প্রথম নার্স ইনস্টিটিউট শুরু হয়। এইখানে অত্যাধুনিক পদ্ধতিতে যেভাবে নার্সদের ট্রেনিং করা হয়, বাংলাদেশে আর কোথাও এরকমভাবে ট্রেনিং করা হয় কি না আমার জানা নেই। মেডিকেল কলেজে জন্ম হয় আজ থেকে 15 বছর আগে। আমাদের সেই ব্যারিস্টার রফিকুল হক স্যার, আমাদের আরও 2 জন, ওনারা এই পৃথিবীতে নাই। আমরা এখনও আল্লাহর রহমতে আছি, আমরা ওনাদের স্মরণ করি। এবং সেইখান থেকে এই মেডিকেল কলেজের ব্যাপারেও আজকে আমাদের 4টা মেডিকেল কলেজ, আরেকটা মেডিকেল কলেজ হবে ইনশাল্লাহ। এখানেও আমাদের কিছু নিজস্বতা আছে। আমরা ড্রেস কোড মেনটেন করি, আমরা মোবাইল নিতে দেই না, অ্যাসেম্বলি করি প্রতিদিন সকালে, সেখানে আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, এবং আমরা আমাদের মানুষ গড়ার, কারিগর তৈরি করার কিছু কথা তাদের সাথে আমরা বলি। আদ্দিনের অগ্রগতির সাথে সবচেয়ে যে জিনিসটি আমাকে আকৃষ্ট করেছে, প্রতিষ্ঠানের প্রতিটি জিনিস উদ্বোধন করতে গিয়ে আমাদের মহিউদ্দিন স্যার তার মাকে সবসময় সাথে রেখেছেন। মায়ের প্রতি মানুষের যে মমত্ববোধ, সেটা যে কত বড় দোয়া, সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আদ্দিনের প্রতিষ্ঠান দিন দিন বাড়তেছে। আমাদের আরেকটি প্রকল্প এখন এই কেরানীগঞ্জে আমাদের হচ্ছে, টার্সারি লেভেল হসপিটাল। সেই হসপিটালটি যাতে আমরা দেখে যেতে পারি, আল্লাহর কাছে কামনা করি সেই সুযোগ যেন আল্লাহ আমাদেরকে দেন। আদ্দিনের এই গ্রোথ রেটটা যদি আমরা দেখি, 5,000 টাকা দিয়ে আদ্দিনের যাত্রা শুরু। আমাদের কর্মীদের তাদের
রিমুনারেশন দেওয়া, সেইটা আজকে 8 কোটি টাকায় উন্নীত হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা 8 দিনের সাফল্যের একটা চাবিকাঠি। কিন্তু এই সাফল্যের চাবিকাঠির পিছনের যে ইতিহাস, পিছনের যে কারণ, সে কারণের অবজারভেশন আমার আছে, কিন্তু আমি দুঃখিত, আমার এক্সিকিউটিভ স্যার 8 দিন সম্পর্কে আমার ভাবনাগুলো যেটা সত্যিকারের ভাবনা, সেগুলো শেয়ার করতে গেলে উনি বলেন এগুলা আমার সামনে শেয়ার না করলে আমি খুশি হই। যার জন্য আমি ওইগুলো ইচ্ছে করেই ওনার রিকোয়েস্টের কারণে আমি বাদ দিতেছি যে কী কারণে 8 দিনের সাফল্য। যদিও আমি মনে করি এটা আমাদের জানা উচিত, এই ইতিহাস আমাদের জানা উচিত। এক সময় হয়তো আমরা থাকবো না, কিন্তু ইতিহাস কিন্তু থাকবে। আমি সেদিকে যাব না, ওনার রিকোয়েস্ট আমি রাখবো। এই যে আমরা দেখছি তাজমহল, তাজমহল একটা বিল্ডিং, ইট পাট সিমেন্টের তৈরি, কিন্তু এটা কিন্তু পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। কিন্তু কেন? এটা তো আরও অনেক দামি বিল্ডিং আছে, কেন এটা সপ্তাশ্চর্যের একটি? এখানে বাদশাহ শাহজাহানের মমতাজ মহলের প্রতি একটা অকৃত্রিম প্রেম ছিল, ভালোবাসা ছিল, এবং সে ভালোবাসার ছোঁয়া ছিল বলেই আজ তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। এই জন্যেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন তার নারী কবিতায়, তাজমহলকে দেখেছো কি তোমরা, দেখেছো কি তার প্রাণ, বাহিরে তার মমতাজ নারী, ভিতরে শাহজাহান। আর আমি শুধু এটুকুই বলতে চাই, আমাদের 8 দিনের যে কোনো প্রতিষ্ঠানের আপনারা যান, এই যে কারুকার্য দেখছেন, এই যে জিনিসগুলো দেখছেন, যা কিছু দেখবেন, এর মধ্যে একটা মানুষের স্বপ্নের ছোঁয়া, তার হাতের ছোঁয়া প্রতিটা ইঞ্চিতে রয়ে গেছে। সে হলো আমাদের এক্সিকিউটিভ ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব। আর তাই আমরাও বলি, দেখিতে যদি তাও তোমরা দেখে আসো 8 দিন, বাহিরে তার যাই দেখো না, ভিতরে ডাক্তার শেখ মহিউদ্দিন। আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি শেষ করতে চাই, যে কারণে আমি ওনার অনুরোধ রক্ষার্থে আমি আর বেশি দূর যেতে চাই না, আমি এখানেই শেষ করতে চাই। শেষ করার আগে আমি স্মরণ করতে চাই আমাদেরকে ছেড়ে যারা চলে গেছেন, যাদের পদচারণায় একদিন এই 8 দিন মুখরিত ছিল, তাদেরকে স্মরণ করি। তাদের বিদেহী আত্মার প্রতি আমরা তাদের দোয়া করি যাতে তারা সেখানে ভালো থাকেন। আমাকে এই সময়টুকু সহ্য করার জন্য, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো অতিরিক্ত কথা বলে থাকি, আমাকে মাফ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।